সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো এটা তো জানোই এই ভিডিওটা কী জন্য হয় আমাদের। এটা এইবারের যে ফুড এসআই এক্সামটা হয়েছে তার আমরা শিফট ওয়াইজ যে কোয়েশন মানে যে ম্যাথামেটিক্স, বিশেষ করে ম্যাথামেটিক্স পার্টটা আমরা এখানে সলিউশন করাচ্ছি। তো এটা হচ্ছে সেটারই সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আগেই আপলোড করা হয়ে গেছে। তো এটা খুব 16 তারিখের ফার্স্ট শিফটের কোয়েশন, এটা সেকেন্ড পার্ট চলছে। ফার্স্ট পার্টের যদি মানে সলিউশনটা দেখতে চাও আমাদের এই প্লে লিস্টেই আছে আর কি, ফুড এসআইয়ের যে প্লে লিস্টটা আছে ওইখানেই তুমি পেয়ে যাবে। এবারে মেন জিনিসে যাব, তার আগে একটু আমাদের পেড ব্যাচের সম্পর্কে বলে নিই। পেড ব্যাচ চালু হচ্ছে এই মাসের 13 এপ্রিল থেকে। আজকে খুব সম্ভবত আজ যখন এই ভিডিওটা পাবে সেটা শনিবার এই ভিডিওটা তোমরা পাবে, মানে যেদিন থেকে এই ভিডিওটা দেখছো সেদিন থেকে আমাদের পেড ক্লাস শুরু হয়েছে 13 এপ্রিল থেকে। তো 13 এপ্রিল রিজনিং হবে এবং 14 এপ্রিল হবে ম্যাথামেটিক্স। এইভাবে আমাদের এগোতে থাকবে। প্রত্যেক শনিবার হবে রিজনিং এবং প্রত্যেক রবিবার হবে অঙ্কটা। একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেক স্টুডেন্ট যাতে তাদের বেসিকটা ক্লিয়ার রাখতে পারে এবং খুব সস্তায় ক্লিয়ার করতে পারে বেসিকটা, সেই জন্য আমরা এই এত কমে একটু এই জিনিসটা প্রোভাইড করছি। প্রত্যেকটা ক্লাস এখানে 10 টাকা করে পার ক্লাস আমরা চার্জ করেছি এবং লাইফ টাইম ভ্যালিডিটি, এর কোনো সেরকম ডেট নেই যে 1 বছর পর বা 6 মাস পর তোমাকে রিনিউ করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। লাইফ টাইম ভ্যালিডিটি এবং এখানে একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে করানোর চেষ্টা করেছি। আর এই ব্যাচটা এরকমই থাকবে, এরকমই কম ফিস থাকবে এবং ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে, যাতে অনেকে এরকম থাকে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে এই ফিল্ডে আসার আগে পর্যন্ত বেশিরভাগ ছেলেদের আমি দেখেছি, ছেলে মেয়েদের বেসিক অতটা ক্লিয়ার থাকে না। তো খুব সস্তায় তাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তারা অ্যাডভান্স যেভাবে প্র্যাকটিস করবে সেটা তো করবেই। তো এই জন্যই আমাদের এই ব্যাচটা প্রোভাইড করা হয়েছে। তোমরা চাইলে একটা ক্লাস নিয়ে দেখতেই পারো কেমন লাগে। তো যদি নিতে চাও তাহলে এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8981235026, এটা আমার নাম্বার। আর তারপরে নিচে আছে শুভম স্যারের নাম্বার 9563116604। এই নাম্বারে তোমরা আমাদের পিং করতে পারো, কল করতে পারো। এছাড়া টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও এখানে লিঙ্ক ডিসক্রিপশনেও পেয়ে যাবে লিঙ্ক, তো সেইখানে তোমরা যোগাযোগ করতেই পারো। এবারে যাই ফুড এসআইয়ের এবারে প্রশ্নে। আচ্ছা দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা, একটি জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত হলো 20:21, তাহলে এর উপর লাভের শতাংশ কত? মুখে হয়ে যাবে। এই অঙ্কটার উত্তর হবে 5%। কীভাবে হবে? 20% বলেছে তোমার কস্ট প্রাইস, আর 21% হচ্ছে তোমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, তাহলে 20 টাকার জিনিস বলতে পারি তো 21 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত টাকা? 1 টাকা 20 টাকার ওপর, তাহলে 1-এর 20 কার ফ্র্যাকশন? 5%-এর ফ্র্যাকশন, তাহলে এটা হবে উত্তর 5%, ফার্স্ট অপশানটা। সেকেন্ড অঙ্কে যাই। বলেছে এর 5% আর বি এর 15% আয়ের সমান। একটা করে লাইন পড়বো একবার, মানে ওই লাইন থেকে কী কী ডেটা পাচ্ছি সেটা জাস্ট লিখে রাখবো বা সলিউশন করার চেষ্টা করবো। 5% অফ এ মানে 5A ইকুয়াল টু কত আছে? 15B। তো এখান থেকে কী পাই? A/B ইকুয়াল টু 3:1। দেখো অনেক শর্টে ক্যালকুলেশন করছি, হ্যাঁ। যদি একটু বেসিক থেকে বুঝতে তাহলে তোমাদের একটু পেইড ব্যাচ বা আমাদের বেসিক ব্যাচ যেটা পেইড আছে 10 টাকা পার ক্লাস, সেটা নিতে পারো, বা অন্য এইটাই নিতে হবে এরকম কোনো কথা নেই। অন্য ব্যাচও তোমরা নিতে পারো, কিন্তু বেসিক একটু ক্লিয়ার থাকতে হবে এই প্রিভিয়াস ইয়ারগুলো একটু করতে গেলে, কারণ এখানে আমি বেসিক থেকে একদম করাবো না, এখানে আমি এক্সাম অ্যাপ্রোচটাই শেখাবো। A/B ইকুয়াল টু 3:1। তারপরে কী বলছে দেখো 10B ইকুয়াল টু 20C। এখান থেকে আমরা কি লিখতে পারি? B/C ইকুয়াল টু 2:1। তাহলে রেশিও আলটিমেটলি কী হবে? 3:1, 2:1, 6 তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, 6:1।
তাহলে রেশিও হচ্ছে 6:2:1। বারবার দাগ হয়ে যাচ্ছে। আর এবারে কী বলেছে দেখি, আগের অঙ্কটা একটু দেখে নিই। তারপরে কী বলেছে, যদি সি এর আয় 2000 টাকা হয়, সি এর আয় বলেছে 2000 টাকা, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 2000 টাকা, 2 এর ভ্যালু তাহলে কত হবে 4000 টাকা, আর 6 এর ভ্যালু হবে কত, 2 এর ভ্যালু যদি 4000 হয় তাহলে 6 এর ভ্যালু হবে 12000 টাকা। টোটাল কত হবে 18000 টাকা। তাহলে অপশানে কোনটা হবে? অপশানে হবে হচ্ছে 18000 টাকা। এবিসি এর মোট আয় চেয়েছে। আচ্ছা, একটা 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুব ভালো কথা, দেখো 45 কিলোমিটার হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, তাহলে 45 × 5/18 করবো মিটার পার সেকেন্ডে আনার জন্য। 9 দুগুণে 18, 5 নং 45 ইকুয়াল টু 25/2 মিটার পার সেকেন্ড। আর কি বলছে 130 মিটার দীর্ঘ ট্রেন আর সাথে একটা সেতু, তাহলে 130 + L বাই 30 সেকেন্ড অতিক্রম করছে ইকুয়াল টু 25/2। বোঝা গেল? তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2 আর এটা হচ্ছে 15, তাহলে কি আসছে 130 + L বাই 15 ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে আমরা করতে পারি হচ্ছে 130 + L ইকুয়াল টু 25 × 15, 250 আর হচ্ছে 125, মানে এটা হচ্ছে তোমার 375। তাহলে এল এর ভ্যালু কত, 375 - 130 মানে হচ্ছে 230, 330, 40, 50, 60, 70, 245। তাহলে এল এর ভ্যালু হচ্ছে বা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 245। সি এর অ্যান্সারটা হবে। পরের অঙ্কে যাই। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়, সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। আর প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়, 11:30টায় মিনিটে মুম্বাই পৌঁছায়। কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তাহলে টাইমের রেশিও কী হবে? আকাশ আর প্রকাশ, টাইমের রেশিও কী দেওয়া আছে? তাহলে 6টা থেকে 10টা মানে 4 ঘন্টা, আর হচ্ছে এর হচ্ছে কত 3.5 ঘন্টা। একইভাবে স্পিডের রেশিও কী হবে? স্পিডের রেশিও জাস্ট উল্টে যাবে, 3.5:4। তারা কোন সময় একে অপরকে অতিক্রম করবে এটা তোমার হচ্ছে জানতে চেয়েছে, তাই তো? দেখো, তাহলে ডিস্টেন্স জানার চেষ্টা করব। তোমার আকাশের সময় লেগেছে কত 4 ঘন্টা, আর 3.5 ইউনিট হচ্ছে তোমার ওর স্পিড। তাহলে ডিস্টেন্স কত হবে 4 × 3.5। ডিস্টেন্স মানে হ্যাঁ, ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম, সেটা কত হবে 4 × 3.5 হচ্ছে তোমার 14 ইউনিট। তুমি ধরে নাও যে ওদের ডিস্টেন্স আছে, মানে দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স। এবার আকাশ 2 ঘন্টা আগে শুরু করেছে চলা, আর ওর স্পিডের হচ্ছে ইউনিট 3.5, মানে 3.5 ইউনিট পার ঘন্টা হচ্ছে ওর স্পিড। তাহলে 2 ঘন্টায়ও কত গেছে? 2 ঘন্টায়ও গেছে, আকাশ গেছে কত 7। এবার মানে 8টা অবধিও 7 ইউনিট গেছে। 8টা থেকেই বলেছে তো, হ্যাঁ 6টা থেকে শুরু হয়েছে, তারপরে 8টার সময় ওখান থেকে শুরু হয়েছে। তাহলে 8টা অবধি আকাশ একা চলেছে, আর সে গেছে কত 7 ইউনিট ডিস্টেন্স। আর বাকি থাকে কত? বাকি রেস্ট থাকে 7 ইউনিট। তাহলে যা এবারে হিসাব হবে মিটিংয়ের, সেটাই এই 7 ইউনিটের উপরে হবে। কি হবে দেখো, এইটা হচ্ছে ওর স্পিড হচ্ছে 3.5, এর স্পিড হচ্ছে 4। এবার দুজনে একে অপরের দিকে আছে, মানে উল্টো দিকে আছে, তাহলে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে 4 + 3, এই 4 + 3.5 হচ্ছে 7.5। আর মিটিং কোথায় হবে? ওই যে বাকি 7 ইউনিট আছে সেইখানে মিটিং হবে। তাহলে এই 7 ইউনিট যদি 7.5 রিলেটিভ স্পিড লাগে মানে থাকে, তাহলে কত টাইম লাগবে এটা দেখো। এবার এইটা হচ্ছে তোমার ঘন্টায়, এটাকে মিনিটে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করতে হলে এই দশমিকটা তোলার জন্য এখানে একটা 10 আনবো। তাহলে 3 × 15 = 4, 5 দিয়ে এটাকে কাটো 2, মানে 4 দুগুণে 8, 7 × 56, মানে 8 AM + 56 মিনিট। এইটা যেইখানে আছে অপশানটা সেইটা হবে তোমার
অ্যান্সার। 856 এই যে 856 ইজ দ্য অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে। কী বলেছে, দুটো পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতেই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। এলিগেশন মেথড লাগাও। 3/5 দুধেরটা আমি দেখছি এলিগেশনে, আর এখানে হচ্ছে 6/11 মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত, মানে এখানে হবে 4/7। তাহলে এই কোনাকুনি বিয়োগ করে এইখানে আসবে হচ্ছে 7×11 77, আর 7×42 44। আচ্ছা 7 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি 11×44, আর এই 11 দিয়ে 7কে 42, মানে এখানে হবে 2, এখানে 2, আর এইখানে হচ্ছে তোমার নিচে হবে 5×7=35, 5×7=35, 7 3×7=21, আর এটা হচ্ছে 20। আচ্ছা 5 7 3×7=21 মাইনাস 7 5 20, তাহলে এটা হবে 1। চলো এটা ডিরেক্ট এইভাবেই লিখে দিই। এটা হবে হচ্ছে 1, তাহলে 2/77 আর 1/35, 2/77 ইসটু 1/35, এটা হচ্ছে তোমার রেশিওটা। তাহলে এখান থেকে ক্লিক করি 2/77 ইন্টু 35, 7 দিয়ে যদি কাটো 5, 7 দিয়ে 11, মানে হচ্ছে 10:11। 10:11 দেখি আছে কি না। 10:11, চলো থার্ড অপশানটাই আছে, থার্ড অপশানটাই হচ্ছে 10:11। তাহলে এই থার্ড অপশানটা হবে অ্যান্সার। পরের অঙ্কে চলে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? দেখো পার্সেন্টেজের কনসেপ্ট থাকলে এটা অনেকটা হয়ে যাবে, দেখা যাক হয়ে যায় কি না। 7/9, 7/9 মানে হচ্ছে 9 11 99, মানে এটা ওই 0.77 সামথিং হবে। 11/14 মানে হচ্ছে 7 9 11 99, এটা হচ্ছে 11/14, 7 14 98, 7 11 77 75। আচ্ছা দেখা যাক, চলো দেখি কি করা যেতে পারে এখানে। কি করব, 7/9কে 7/9 যেটা আছে সেটা 7/9 করবো না, 700/9 করব। তাহলে 700কে 9 দিয়ে ভাগ, 7 নং 63, 7 0, 7 নং 63, 7.7, মানে এটা আসবে কত, এটা আসবে তোমার 77.7 সামথিং। আচ্ছা এবার তারপরেরটা দেখি। 11/14 মানে হচ্ছে 1100কে 14 দিয়ে ভাগ করো, 7 14 98, 98, এখানে হচ্ছে 12 120, 7 14 98, 8 14 হচ্ছে 112, মানে এটা 78 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে 78 পয়েন্ট সামথিং আছে। 3/4, 3/4 জানি, এটা 75 হবে। আর 10/13, 10/13 চলো এটাও দেখে নিই কী আসছে। হচ্ছে এটা হচ্ছে তোমার 1000কে 13 দিয়ে ভাগ,
7 13 91 9 0 5 65 6 78 7 মানে এটা কম হবে। তাহলে বেশি কোনটা হচ্ছে 11/14। অপশান বি সবচেয়ে বড় কোনটা 11/14। পরের অঙ্কে চলে যাই। সঠিক পর্যবেক্ষণের গড় 45.5। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে তাদের নতুন গড় হবে তোমার নতুন পর্যবেক্ষণ। আচ্ছা দেখো, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটা নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে গড় হবে, নতুন গড় হবে 47। নতুন গড় হবে 47। আর আগে কত ছিল? আগে ছিল হচ্ছে 45.5, মানে 1.5 বেড়ে গেল, তাই না? মানে 7টা নাম্বারের ক্ষেত্রে 1.5 বেড়ে গেল। তাহলে টোটাল কত বাড়বে? 1.5 × 7, তাহলে এটা হচ্ছে তোমার 10.5, মানে টোটাল 10.5 বেড়েছে। আর আগে অ্যাভারেজ কত ছিল? 45.5। তাহলে এখন কত হবে? 45.5 প্লাস 10.5 ইকুয়াল টু কত? তোমার 56। চলো পরের অঙ্কে যাই এবারে। একটা নির্দিষ্ট মূল্যে একটা জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত % লাভ হয়? মানে 100 টাকার জিনিস 10% লাভে মানে 110 টাকায় বিক্রি করছে। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে মানে এটাকে যদি দ্বিগুণ দামে বিক্রি করতো মানে 220 টাকায় বিক্রি করতো 100 টাকার জিনিস, তাহলে লাভ কত হতো? 120 টাকা। তাহলে তাই আছে অপশান তোমার 3-তে 120, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। বলছে একটি বাইক, একটি ভ্যান আর একটি লরির গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%। আচ্ছা, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। মানে লরির গতি হচ্ছে তোমার 360/12। 12 দুগুণে 24, 3 30 কিলোমিটার হচ্ছে, মানে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার লরির স্পিড। এবার কি বলছে? ভ্যানের স্পিড হচ্ছে 250%। মানে অনুপাত থেকেই যদি দেখো, 2-এর ভ্যালু হচ্ছে 30, 2-এর ভ্যালু 30 মানে 1-এর ভ্যালু 15, তাহলে 5-এর ভ্যালু কত? 75। তাহলে ভ্যানের স্পিড হচ্ছে কত? 75। এটা একটু বেশি আজগুবি হয়ে গেল মনে হচ্ছে। লরির স্পিড কম, ভ্যানের স্পিড বেশি। আচ্ছা দেখা যাক কী হয়। আচ্ছা, বাইকের স্পিড দেখো, বাইকের ভ্যানের অনুপাত বলে দিয়েছে 3:5, তাহলে ভ্যানের হচ্ছে 75, বা 5-এর ভ্যালু যদি 75 হয় তাহলে 3-এর ভ্যালু কত? 3-এর ভ্যালু হচ্ছে, বা বাইকের স্পিড হচ্ছে তোমার 45 কিলোমিটার পার আওয়ার। বাইক ও ভ্যানের গড় গতি কত? 75 আর 45 মানে 70, 40, 110, 120। 120/2 কত? 60 কিলোমিটার পার আওয়ার। পরের অঙ্কে চলে যাই। অনিতে একটা নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়। যদি 2/3 অংশ যায় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর বাকি অংশ 5 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। আচ্ছা ধরে নাও 30 কিলোমিটার ও হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্সটা 20 কিলোমিটারের মধ্যে যাচ্ছে। আচ্ছা 1 কিলোমিটার 1 ঘন্টা 24 মিনিটে যায় টোটাল, তাহলে 1 ঘন্টা 24 মিনিট মানে হচ্ছে 1 hour 24 মিনিট ইকুয়াল টু তোমার 1/2/5 আওয়ার, মানে হচ্ছে 5 অক্ষে 5 6 7 7/5 আওয়ার ওর টোটাল টাইম লাগছে। তাহলে টোটাল মানে আলটিমেট স্পিড কত? 30 × 5/7। এটা হচ্ছে ওর আলটিমেট স্পিড বা অ্যাভারেজ স্পিড বলতে পারো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট এইখানে একটু গন্ডগোল হয়েছে। বাকি অংশ 5 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। 5 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। আচ্ছা দাঁড়াও
একটু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এইটা যেভাবে করছিলাম ওইভাবেও ভুল হতো না। আচ্ছা দেখি তো, দেখো 1 ঘন্টা 24 মিনিটে যায়। 1 ঘন্টা 24 মিনিট মানে হচ্ছে 1 আওয়ার 24 মিনিট। এটা মানে কি বার করলাম তখন, তোমার হচ্ছে 2/5 মানে 7/5 আওয়ার। এবার বলছে 2/3 অংশ হয় 4 কিলোমিটার পার আওয়ার মানে বেগে। তাহলে 2/3 অংশ ধরে নিই 30 কিলোমিটার টোটাল হচ্ছে ডিস্টেন্স। 30 কিলোমিটার যদি টোটাল ডিস্টেন্স হয়, তাহলে তো 2/3 অংশ মানে প্রথমে 20 কিলোমিটার যাচ্ছে। 20 কিলোমিটার যাচ্ছে কত, 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এখানে টাইম কত লাগছে তাহলে 5 আওয়ার। আর বাকি 10 কিলোমিটার, বাকি 10 কিলোমিটার যাচ্ছে কত, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে। সেখান থেকে 2 ঘন্টা। তাহলে টোটাল কোয়েশ্চেনের হিসাবে টাইম কত লাগছে, 7 ঘন্টা, তাই না? মানে যেটা আমি আমার হিসাব করে বার করলাম সেখানে 7 ঘন্টা লাগছে। আরেকবার দেখো, এই যে যদি আমার হিসাব মতো যে ডিস্টেন্সটা 30 কিলোমিটার সেইটা যদি ধরে করি তাহলে সেখানে 7 ঘন্টা টাইম লাগছে। আর যে টাইমটা কোয়েশ্চেনে দিয়েছে সেটা হচ্ছে 7/5 ঘন্টা। এবার এখান থেকে দেখো কী করবো। 2/3 অংশ যায় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। আচ্ছা, 7 ঘন্টা মানে হচ্ছে 7/5 ঘন্টা। এবার যেটা আমার হিসাবে 5 ঘন্টা হচ্ছিলো মানে 20/4 হচ্ছিলো, মানে সেখানে 20/4 মানে কি 5 ঘন্টা মানে 20 কিলোমিটার যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে 5 ঘন্টার ভ্যালু এখানে তাহলে 7/5 ইন্টু 5/7 ইকুয়াল টু 1 আওয়ার। মানে প্রথমে যে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিলো সেটা 1 ঘন্টায় যাচ্ছিলো। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 4 কিলোমিটার। আর দ্বিতীয় যেটা যাচ্ছিলো, দ্বিতীয়তে আমার আসছিলো কত, 2 ঘন্টা টাইম আসছিলো। তাহলে 5 আওয়ারের ভ্যালু হচ্ছে 1 আওয়ার, বা 5 ইউনিটের ভ্যালু 1 আওয়ার। 2 ইউনিটের বা 2 ঘন্টার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 1/5 হচ্ছে 2/5 আওয়ার। তাহলে শেষ 10 কিলোমিটার যাচ্ছে এই সময়। তাহলে 10 কিলোমিটার যেতে সময় কত লাগবে, তাহলে 10 কিলোমিটার যেতে সময় কত লাগবে, 2 হে আবার সেই 10 কিলোমিটার যেতে ও 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, 2 ঘন্টা লাগছে, তাই না? এটা বললাম আমি কিছুক্ষণ আগে। আর এইখানে কি বলছে 2/5 আওয়ার, মানে 1 ঘন্টা প্রথমে সময় লাগছে, তারপরে 2/5 ঘন্টা সময় লাগছে। তো এবারে দেখো 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিলো এইটা, তাহলে টোটাল ডিস্টেন্স কত গেছে, 4 কিলোমিটার প্রথম ঘন্টায় 4 কিলোমিটার। আর তারপরে 5 কিলোমিটার পার আওয়ার স্পিড হলো, আর সেটাতে চললো কত 2/5। তাহলে সেখানে কত গেছে 2 কিলোমিটার, মানে 2/5 ইন্টু 5 যদি করো, 5 কেটে যাবে, তাহলে 2 হবে। তাহলে এখানে কত অ্যান্সার আসবে, 6। তাহলে অ্যান্সার হবে আলটিমেটলি তোমার 6 কিলোমিটার। মানে টোটাল ডিস্টেন্সটা যেটা আমাদের আসছিলো সেটা হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার হচ্ছে তোমার এই অপশান সি। পরের অঙ্কে যাই এবারে। দুটো সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 420। তাদের সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটার অনুপাত কত, 4। তাহলে 420, দেখো বড় সংখ্যার এখানে ইন্ডিভিজুয়াল অনুপাত কত, 4। তাহলে ডাইরেক্ট ওটা দিয়েই করবো, 420 ইন্টু 4/7, 7 দিয়ে এখানে কাটো, 6 0 240। 240 হচ্ছে ওই বড় সংখ্যাটা। পরের অঙ্কে চলে যাই। দুটো সংখ্যার যোগফল 2490, যদি একটা সংখ্যা 6.5% অন্যটি 8.5%-এর সমান হয়। ক্যালকুলেশনের সুবিধার্থে কী করবো, 65A ইকুয়াল টু 85B। তাহলে হচ্ছে এখান থেকে 13, এখান থেকে হচ্ছে 17। তাহলে A/B হচ্ছে তোমার 17:85।
13। আর এখান থেকে কী বলছে, দুটো সংখ্যার যোগফল 2490, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? বৃহত্তর সংখ্যাটার ইন্ডিভিজুয়াল রেশিও হচ্ছে 17, মানে আর যোগফল 2490, 2490 ইন্টু 17/17 + 13 মানে হচ্ছে 27, 30, 0 0 3 8, 3 8 24, 3 3 9, 17 ইন্টু 83, 3 7 21, লাস্টে ইউনিট ডিজিট 1 থাকবে, এরকম একটা অ্যান্সার হবে। 3 7 21, তাহলে অপশান সি হবে। পরের অঙ্কে যাই এবারে। আচ্ছা, অঙ্কটা কি বলছে, যদি একটা বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? আরে এটা তো সোজা, 30 + 30, আচ্ছা 30 ইন্টু 30 বা 2 এ 60 পয়েন্ট, 30-এ হচ্ছে স্কোয়ার 969, 69। এটা আমি ট্রিক শিখিয়েছিলাম তোমাদের, যে 2a পয়েন্ট a স্কোয়ার, 2 এর জায়গায় হচ্ছে তোমার 30 30 60 বসবে, পয়েন্ট a স্কোয়ার, 30 স্কোয়ার কত? 900। এবার বলেছিলাম এখানে যদি 3টে ডিজিট চলে আসে তাহলে লাস্ট থেকে দুটো ডিজিট ধরবো বা এখানে রাখবো দুটো, আর এইটা এখানে এনে যোগ করে দেবো, কত হবে? 69, 69, 69 অ্যান্সার। পরে অঙ্কে চলে যাই। মনীষ যদি 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে 600 কিলোমিটার দূরত্ব যেতে ওর 1 ঘন্টা সময় বাঁচাতেন। মনীষের স্বাভাবিক গতিবেগ কত? অপশান টেস্ট করব। 600 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, যদি 100 কিলোমিটার বেগে যেত তাহলে হতো ওর কত? 6 ঘন্টা সময় লাগতো। আর যদি 20 কিলোমিটার বাড়িয়ে দিত, মানে 120-তে যেত, তাহলে ওর কত হতো? 5 ঘন্টা হতো। তাহলে 1 ঘন্টা সময় বেঁচে যেত। এই ফার্স্ট অপশানেই উত্তরটা মানে প্রশ্নটা দেখব যে প্রশ্নে যে ডেটা দিয়েছে আমি সেই অপশানটা ধরে ওই ডেটাগুলো মেলাতে পারছি কি না। আমি প্রথম অপশানটা ধরলাম। প্রথম অপশানটা যদি হয় উত্তর যে 100 কিলোমিটার পার ঘন্টা, তাহলে টাইম কত লাগবে? 600 কিলোমিটার যেতে 6 ঘন্টা। আর বলেছে 20 কিলোমিটার বাড়িয়ে দিলাম, তো বাড়ালাম 20 কিলোমিটার, 120, তাহলে 600/120 কত? 5 ঘন্টা। হয়ে গেল, মিলে গেল অ্যান্সার। তাহলে এ হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। m সংখ্যার গড় হলো n⁴, আর m সংখ্যার গড় হলো m⁴। তাহলে ওখানে m সংখ্যার টোটাল হলো কত? mn⁴ প্লাস n সংখ্যার টোটাল হলো nm⁴, আর m প্লাস n সংখ্যার গড় মানে হচ্ছে নিচে m প্লাস n দিয়ে ভাগ। এবার কি করব? mn কমন নিলাম, দিয়ে এখানে কি থাকবে? m³ প্লাস n³ বাই m প্লাস n। তাহলে mn ইন্টু m³ প্লাস n³ মানে হচ্ছে m প্লাস n ইন্টু m² প্লাস n² মাইনাস mn। এটা ফর্মুলা আছে, জানো নিশ্চয়ই তোমরা সবাই। নিচে হবে তোমার m প্লাস n, কাটো, তাহলে mn ইন্টু m² প্লাস n² মাইনাস mn, এইটা হবে তোমার অ্যান্সার। কি আছে অপশানে? দেখো ফোর্থ অপশানটাই আছে। আচ্ছা, পরের অঙ্কে যাই এবারে। চলো, এটা এই পার্টের লাস্ট অঙ্ক। কি বলছে? দুটো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটোর যোগফল কত? আচ্ছা, দুটো ধনাত্মক ট্রিপলেটগুলো একটু মনে রাখতে হবে বা ট্রিপলেটগুলো মুখস্থ রাখতে হবে। ট্রিপলেট কোনগুলো? যে দুটো সংখ্যার বর্গের যোগফল আরেকটা সংখ্যা, মানে আরেকটা সংখ্যার বর্গ। যেমন হচ্ছে 3² প্লাস 4² ইকুয়াল টু 5², মানে এখানে 3 4 5 হচ্ছে ট্রিপলেট। তারপরে হচ্ছে তোমার 6 8 10, 6² প্লাস 8² ইকুয়াল টু 10², এখানে 6 8 10 হচ্ছে ট্রিপলেট। একইভাবে এখানে দেখো দুটো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল দিয়েছে 100 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 28, মানে 6² প্লাস 8² যদি করি
যদি আমি মনে মনে ভাবি যে 6 স্কোয়ার এবং 8 স্কোয়ার হচ্ছে 100, অর্থাৎ বর্গের পার্থক্য মানে হচ্ছে 36 আর 64, 46, 56, 66, 64, হ্যাঁ দুটোই মিলে গেল। তাহলে সংখ্যা দুটো কী কী হবে? 6 এবং 8। তাহলে দুটোর যোগফল কত? দুটোর যোগফল হচ্ছে 6 + 8 12 14, 14 হবে তোমার অ্যান্সার। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে একটু, যেখানে দেখতেই পাচ্ছ যে বেশি ক্যালকুলেশন, যতটা বেশি ক্যালকুলেশন করতে হবে তত কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো ক্যালকুলেশন যতটা সম্ভব কম করতে হবে। আর সেই জন্য কী করতে হবে? সেই জন্য বেসিকের সাথে আমি কালকেও ভিডিওতে বলেছিলাম তোমাদের, যে স্ট্র্যাটেজি ভিডিওটায়, যে বেসিকের সাথে অন্তত একটা শর্ট ট্রিক বা কীভাবে কমন সেন্স কাজে লাগিয়ে একটা অঙ্ক হচ্ছে, বা একটু ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটা হচ্ছে, বা অপশান এলিমিনেশন করে অঙ্কটা হচ্ছে, সেটাও একটু কিন্তু মাথায় রাখতে হবে। সবসময় বেসিক থেকে অঙ্ক করবো এই মেন্টালিটি রাখলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। তো তোমরা সেইভাবে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো অঙ্ক, আর সুস্থ থাকো। আর তোমাদের সাথে আবার পরের ভিডিও দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো টাটা।